সারা দেশ আসলে উত্তাল। ৭ই মার্চ ঐতিহাসিক কোর্স ময়দান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আহ্বান জানিয়েছিলেন, সে আহ্বানের পর বলতে গেলে পাকিস্তান আর পাকিস্তান থাকেনি। বাংলাদেশ অনেকটা স্বাধীনভাবেই কাজ করতে শুরু করেছে। সবকিছু পরিচালিত হচ্ছে শেখ মুজিবের অঙ্গুলি হেলনে। আর ঠিক একই সময়ে একদিকে রাস্তায় চলছে আন্দোলন, ইয়াহিয়া খান আবার ছুটে এসেছেন বৈঠক করার জন্য। বৈঠক চলছে, আলোচনা চলছে, চলছে আন্দোলন। দর্শক, আমরা আসলে কথা বলছি 1971 সালের মার্চ মাসের কথা। আমরা জানি যে মার্চ মাস হচ্ছে বাঙালির স্বাধীনতার মাস, বাংলাদেশের জন্মের মাস। 2026 সালের মার্চ মাসে দাঁড়িয়ে আমরা আবার একটু ফিরে তাকাতে চাই 1971 সালের মার্চ মাসে কি ঘটেছিল সেই সময়ে। সেই সব বিষয়ের দিকে একটু নজর দেওয়ার জন্য আজ আমার আমন্ত্রণে আমার সঙ্গে আলোচনায় যুক্ত আছেন লেখক, টরন্টোর বাংলা টেলিভিশনের কর্ণধার, বাংলা টিভির কর্ণধার সাজ্জাদ আলী। জনাব সাজ্জাদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই। আপনার আম, অনুষ্ঠানে আবারও কথা বলবার সুযোগ দিয়েছেন সেজন্য। আর শুরুতেই আমি 71-এর বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, বীরাঙ্গনা, এবং সর্বোপরি বিনম্র শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি। যারা দেখছেন আপনার এই অনুষ্ঠান, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা 1971 সালের মার্চের দিকে তাকাবো। আমরা আহ, পয়লা মার্চ থেকে শুরু করে প্রতিদিন কথা বলে আসছি, প্রতিদিন স্মরণ করবার চেষ্টা করছি প্রতিদিন কি ঘটেছিল 1971 সালে। আজ 16ই মার্চ। 1971-এর 16ই মার্চে কি ঘটেছিল সে বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমরা যদি একটু বর্তমানে দাঁড়িয়ে বর্তমানের দিকে তাকাই, 2026 মার্চ মাস, এই সময়টা কেমন দেখছেন আপনি? কি মনে হয় আপনার কাছে? এটা তো যার যার পার্সপেক্টিভ থেকে সেই সেই মার্চ বা বাংলাদেশের স্বাধীনতাটাকে দেখে, সেটাই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সব থেকে বড় দুর্ভাগ্য, যে নিরপেক্ষ জায়গা থেকে কেউ দেখে না। যেমন আমি যদি ছোট করে একটু বলি, যে 24-এর যে পট পরিবর্তন হলো, যে আওয়ামী লীগকে হটিয়ে দিয়ে আহ, নতুন যে বন্দোবস্ত, নতুন যে সরকার ক্ষমতায় এলো, তারা প্রায় 18 মাস মুক্তিযুদ্ধকে, 71-কে মুছে ফেলে 24-কে স্থাপন করতে চেয়েছে। তারা কতটা সফল হয়েছে, কতটা সফল হয়নি, সে সাক্ষী ইতিহাস দেবে, এখনই বলবার সময় নেই। তবে আপাত দৃষ্টিতে আমরা তো দেখি যে বেশ খানিকটা সফলতা তাদের আছেই। তারা বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাড়ি ভেঙে দিতে পেরেছে, মুজিবনগরের স্মৃতিচিহ্নগুলো গুড়িয়ে দিতে পেরেছে। আরো বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যে শহীদ স্মৃতিস্তম্ভগুলো 71-এর সাথে সম্পর্কিত, যেসব স্মৃতিস্তম্ভগুলো ছিল, সেগুলোকে মুছে দিতে পেরেছে, 7ই মার্চকে নিষিদ্ধ করতে পেরেছে। তারা তো পারলে 16ই ডিসেম্বর, 26শে মার্চকেও নিষিদ্ধ করত, সে চেষ্টাও তাদের আছে। বাংলাদেশের সংবিধানকে তারা বদলে ফেলতে চেয়েছে, সেটা ছিল অন্তর্বর্তী সরকারের আহ 71 বিরোধী কার্যক্রমের সামান্য সামান্য অংশ। যাক, সে কথা। বর্তমান সরকারের অবস্থানটা যদি আমরা একটু দেখি, দেখেন, তর্কের খাতিরে এটা আহ, মানতেই হয় যে বিএনপি মুক্তি বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা, খ্যাতিমান মুক্তিযোদ্ধা, তিনি জেট ফোর্সের অধিনায়ক, তিনি সেক্টর কমান্ডার। কিন্তু কার্যত আমরা সবাই জানি, কার্যত ওই ওই
মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা যায় না, সেজন্যই বিএনপি এই কথাটা বলে। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির নিজস্ব একটা বয়ান আছে। সেই বয়ানটা তারা আসলে বলতে চায় যে 27শে মার্চ 71 তৎকালীন মেজর জিয়াউর রহমান সাহেব যখন মুক্তিযুদ্ধের ঘোষণাটা পাঠ করলেন, সেই পাঠ করাটাকে তারা বলতে চায় যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণাই দিয়েছেন। পাঠ করা আর ঘোষণা দেওয়ার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা বিএনপির মুক্তিযুদ্ধের ইতিহাস ভার্সনে নাই। তারা বলতে চায়, প্রকারান্তরে বলতে চায়, নানান কথার ভাজে ভাজে বলতে চায় যে জিয়াউর রহমান সাহেবের 27শে মার্চের ওই ঘোষণা থেকেই বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধটা কি এত ছোট? মুক্তিযুদ্ধটা কি 27শে মার্চ থেকে শুরু হলো? মুক্তিযুদ্ধটা 6 দফা থেকে শুরু হলো, 6 দফার আগে ভাষা আন্দোলন থেকে শুরু হলো। এর একটা ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে জিয়াউর রহমান সাহেব একটা ঘোষণা পাঠ করেছিলেন। সেই 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে সম্পূর্ণ ব্যাপারটা বিএনপি চেপে যেতে চায়, অস্বীকার করতে চায়, এই বয়ান তারা চালু করতে চায়। তাদের আরেকটা প্রবণতা, তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোনো অবদান ছিল এটা মানতেও চায় না, বলতেও চায় না। কেউ বললে তার উপরে তেড়ে আসে। যেমন এবারে আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে একজনকে হাজতে পুরে দেওয়া হলো, বা বিভিন্ন একটা, স্থানে হামলাও হয়েছে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন স্থানে হামলাও হয়েছে। আচ্ছা, আমি প্রশ্ন রাখতে চাই আপনার এই অনুষ্ঠানের দর্শকদের কাছে, যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কোনো পাগলেও বিশ্বাস করবে? ঠিক আছে, বিএনপি চেষ্টা করে দেখুক, তারা যদি পারে তাদের বয়ানে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ শেখাতে, শেখাক। তারা আগেও চেষ্টা করেছে, এখনো করছে, করুক। এবং সেই কারণে আমরা আসলে বারবার ফিরে যেতে চাই 1971 সালে। সেই কারণে আমরা মার্চ মাসের প্রতিদিনকার ঘটনা প্রবাহ আবার সামনে আনতে চাই, আলোচনা করতে চাই। এবং যে কারণে আজকে আপনার কাছেও শুনতে চাইবো 16ই মার্চ 1971 সালের এই দিনে কি ঘটেছিল। আমি সময় বাড়াবো না, আমি একটু একটু মার্চ নিয়ে যেহেতু কথা, জি। সেহেতু স্বাধীনতার অন্যান্য ঘটনাবলী আজ না হয় থাক, মার্চ থেকেই আমরা বলি। 1971-এর মার্চ মাসের 1 তারিখে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা গণপরিষদের অধিবেশনটা স্থগিত ঘোষণা করলো। খুব সম্ভবত ওটা মার্চের 3 তারিখে অনুষ্ঠিত হবার কথা ছিল। বাঙালি ফুঁসে উঠল। এর প্রতিবাদে রাস্তায় নেমে এলো সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবীরা। কে নয়, জেলে, কামার, কুমোর, ব্যবসায়ী, এমনকি নির্মলেন্দু গুণের ভাষায় বোধহয় বলতে হয় যে বেশ্যারাও, সবাই সবাই যারা বাংলায় কথা বলে তারা সবাই নেমে এলো রাস্তায়। শেখ সাহেব মার্চের 2 তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, নিয়মতান্ত্রিক ভাবে। এটা একটা রাজনৈতিক কর্মসূচি, এটা কোনো হঠকারী ব্যাপার নয়। এটা একটা গণমানুষের দাবি আদায়ের একটা আন্দোলন, একটা সংগ্রাম। এটা স্বতঃস্ফূর্ত। বাঙালি তখন অনুভব করেছিল যে আমার বাঁচার জন্যে এই আন্দোলনে আমাকে রাস্তায় নামতে হবে, তারা নেমেছিল। সেই অসহযোগ আন্দোলন চলল মার্চের 2 তারিখ থেকে মার্চের 25 তারিখ পর্যন্ত। 25 তারিখ শেষ রাতের ঘটনা, যেটাকে আমরা 26শে মার্চের ম্যাসাকার বলি, সেটা সেটা সবাই জানে, আমি সেটা না বলি। রেডিও পাকিস্তানের নাম বদলে 4 তারিখে, এটা মার্চের 4 তারিখে রেডিও পাকিস্তানের নাম বদলে বাংলাদেশ বেতার হয়ে।
রেডিওর যে বাঙালি কর্মকর্তা কর্মচারীরা তারা বাংলাদেশ বেতার নাম বলে অনুষ্ঠান প্রচার করতে থাকবে। ঘোষণাটা আগে ছিল এমন যে আপনারা শুনছেন রেডিও পাকিস্তান ঢাকার অনুষ্ঠান, আর এই নতুন বয়ানে বলা হলো যে বাংলাদেশ বেতার ঢাকা। বিরাট পার্থক্য রেডিও পাকিস্তান ঢাকা আর বাংলাদেশ বেতার ঢাকার মধ্যে। বাঙালির জন্য একটা মস্ত বড় বার্তা আছে। তারপরে 5 তারিখে, মার্চের 5 তারিখে বিক্ষুব্ধ জনতা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন। স্বতঃস্ফূর্ত সমাবেশ, এটা আগে থেকে আহূত নয়। সেই সমাবেশে তৎকালীন ছাত্র নেতা তোফায়েল আহমেদ দাবি করলেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি তখনও প্রস্তাবিত, এটা 5 তারিখের কথা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচার করতে, সরাসরি সম্প্রচার করতে হবে রেডিওতে। তো সেই দাবির প্রেক্ষিতে সমস্ত আয়োজন সম্পন্ন হলো। রেডিও থেকে ঘোষণাও দেওয়া হলো যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। কিন্তু 7ই মার্চে রেডিওতে দেশের গান, বিশেষ করে আমাদের তৎকালীন প্রস্তাবিত, সেই সময়ের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটি ঘন ঘন বাজানো হচ্ছিল। রেডিও থেকে বলা হচ্ছিল যে 7ই মার্চের বক্তব্য শুরু হলে শ্রোতাদের সেখানে নিয়ে যাওয়া হবে, কিন্তু এটা বন্ধ করে দেওয়া হলো, সামরিক জান্তার হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হলো। এরপর থেকে তো শুরু হলো আন্দোলন সংগ্রাম। এবার আপনি যে দিন নিয়ে আমাকে কথা বলতে বলেছেন, আমি সেই দিনের কথায় আসি। আপনার 16ই মার্চ 1971-এর বেশ কিছু বড় বড় ঘটনা ঘটেছিল। তবে সব থেকে বড় যে ঘটনাটি, সেটি তৎকালীন প্রেসিডেন্ট এবং সামরিক আইন, প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান সাহেবের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈঠক। এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছিল তৎকালীন প্রেসিডেন্ট ভবনে। পরবর্তীতে আমরা যেটাকে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা এবং বর্তমানে যেটাকে আমরা ফরেন সার্ভিস একাডেমি নামে জানি, সেখানে এই পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল। এই বৈঠকে যে বঙ্গবন্ধু গেলেন, এই যাওয়ার প্রক্রিয়ার মধ্যে বাঙালির জন্য এবং পাকিস্তানের জন্য একটা পরিষ্কার বার্তা ছিল। বার্তাটি এমন যে বঙ্গবন্ধু তার গাড়িতে কালো পতাকা উড়াতে উড়াতে গেলেন, আর তার গাড়ির উইন্ডশিল্ডে বাংলাদেশের মানচিত্র খচিত একটা পতাকার আদল স্টিকারের মতো করে লাগানো ছিল। যেটা তিনি যে পৌঁছলেন প্রেসিডেন্ট ভবনে, তো উনি প্রেসিডেন্ট ভবনে পৌঁছানোর আগে প্রেসিডেন্ট ভবনের যে ইপিআর সদস্যরা ছিল, যারা ভবনের সুরক্ষার কাজে বা পাহারার নিরাপত্তার দায়িত্বে কাজে, যারা ছিলেন। নিরাপত্তার দায়িত্বে যারা ছিল, তাদের হাত থেকে পাকিস্তান সামরিক জান্তা অস্ত্রগুলো, আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে গেছে। তারা সব বাঁশের লাঠি হাতে ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে। এই যে যে একদিকে পাকিস্তানিরা বাঙালিকে ঠুটো জগন্নাথ করে রাখার চেষ্টা করছে, তার বিপরীতে বঙ্গবন্ধুর বাংলাদেশের পতাকা খচিত স্টিকার নিয়ে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে যাওয়া মারাত্মক রকমের অর্থবহ, আমি তো তাই মনে করি। অবশ্যই, অবশ্যই। এই 16ই মার্চের তারিখে আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন রকমের বাংলাদেশের এই আন্দোলনের খবরাখবর আসছিল। আমি একটা উল্লেখ করি, তৎকালীন তৎকালীন কেন, বর্তমানেও বিশ্বখ্যাত ম্যাগাজিন নিউজ উইকে পূর্ব পাকিস্তানের ঘটনাবলীর উপরে একটা প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে আপনার পাশ্চাত্য কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদক উল্লেখ করেন যে 7ই মার্চের বক্তৃতায় বঙ্গবন্ধু আসলে
পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন। এখন সেই স্বাধীনতাটা বাস্তবায়ন কি 7 দিনে হবে, না 1 মাসে হবে, নাকি বছর লাগবে, সেইটা নিয়ে আলোচনা করা যেতে পারে, চিন্তা করা যেতে পারে। কিন্তু পূর্ব পাকিস্তান স্বাধীন, এই ঘোষণাও হয়ে গেছে। পূর্ব পাকিস্তানের মানুষের সেই রকমের স্বাধীনতার দিকে সামনে এগিয়ে যাবার প্রস্তুতিও আছে। ইন্টারন্যাশনাল মিডিয়া আগে ভাগে জানিয়ে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আগে ভাগেই সেই ফোরকাস্টটা আমাদের জন্য দিচ্ছে। আরো একটা ঘটনা এই দিনে 1971-এর 16ই মার্চে ঘটে। সেটা হলো যে সেই সময়ে উড়োজাহাজ ভরে পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় পাক সেনা এবং সেনাদের অস্ত্র শস্ত্র, যুদ্ধ সংক্রান্ত রসদ, এগুলো সব উড়োজাহাজ ভরে ভরে আনছিল প্রতিদিন। একাধিক ফ্লাইটে করে পাকিস্তানিরা এনে নিজেদের শক্তি বৃদ্ধি করছিল। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতে খবর পেয়ে ভারত ঘোষণা করলো যে ভারতের ভূখণ্ডের উপর দিয়ে কোনো বিদেশি বিমান ঢাকায় যাবে না। আপনি একটিবার ভাবুন যে এ ধরনের একটা সমর্থন কোনো বিদেশি রাষ্ট্র, কোনো প্রতিবেশী রাষ্ট্র, কোনো বন্ধু রাষ্ট্রের কাছ থেকে যদি বাঙালিরা শোনে বা বাঙালিরা জানতে পারে যে আমরা এই ধরনের সমর্থন পাচ্ছি, তাহলে এই যে ফুঁসে ওঠা বাঙালি, মার্চের সে উত্তাল দিনগুলোর যে ফুঁসে ওঠা বাঙালির ফোসফোসটা আরো কত গুণ বাড়ে। এটা একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য একটা ঘটনা। ব্যাপার। ভারতের সাথে আমাদের বর্তমান সম্পর্ক, ভারত আমাদের জন্য যাই করুক তাই করুক, সেই সব দিনগুলোতে ভারত আমাদের জন্য যা কিছু করেছে সেজন্য আমাদের কৃতজ্ঞ এবং সশ্রদ্ধ থাকা উচিত। অবশ্যই, অবশ্যই। এতটুকু কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা উচিত। এরপরে যদি ভারত আমাদের জন্য মন্দ কিছু করে থাকে, সেজন্য যা যা করার আমরা সেগুলো করব। সেগুলো নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ, সমালোচনা কিন্তু করব। এইটা অস্বীকার করে নয়, বা এই 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 ঘটনাকে অনুল্লেখ অনুল্লেখিত রেখে নয়। ওদিকে পূর্ব পাকিস্তানের জনগণের জন্য চার চার জাহাজ ভর্তি আমেরিকান ত্রাণ, আমেরিকান গম চট্টগ্রাম বন্দরে নোঙর করা ছিল। ওই যে 70-এর নির্বাচনের আগে যে জলোচ্ছ্বাসটা হলো, তার পুনর্বাসনের কাজ চলছিল, তো তারই অংশ হিসেবে 4টি জাহাজ ভর্তি গম চট্টগ্রাম বন্দরে নোঙর করা ছিল, খালাসের অপেক্ষায় ছিল। পাকিস্তান সামরিক জান্তা চিন্তা করলো এই গম বাঙালিদের দেওয়া যাবে না, এই গম না দিয়ে অনাহারে মারব ওদের। এই 16 তারিখেই সামরিক জান্তার নির্দেশে ওই 4টা জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে করাচির উদ্দেশ্যে যাত্রা করে। এটাও একটা মস্ত বড় ঘটনা, উল্লেখযোগ্য মস্ত ঘটনা বড় অবশ্যই। ঘটনা। এই 16 তারিখেই বঙ্গবন্ধু একটা নতুন নির্দেশ জারি করলেন যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যা কিছু শুল্ক, কর, আবগারি কর, বিক্রয় কর, মানে ট্যাক্সেস, গভর্নমেন্টের যে ট্যাক্সেস, এগুলো সব জমা হতো কেন্দ্রীয় ব্যাংকে। বঙ্গবন্ধু নির্দেশ দিলেন যে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে এগুলো জমা হবে না, জমা হবে মার্কেন্টাইল ব্যাংকে। মার্কেন্টাইল ব্যাংকটা তখন বাংলাদেশের একটা বেসরকারি ব্যাংক। বাংলাদেশ হবার পরে সেটার নাম পরিবর্তন করে আজকের যে পূবালী ব্যাংক, সেই পূবালী ব্যাংকটাই সেই কালে ছিল, পাকিস্তান আমলে ছিল মার্কেন্টাইল ব্যাংক নামে। বঙ্গবন্ধু আদেশ জারি করলেন। আপনি জানেন সাগর ভাই যে পূর্ব পাকিস্তানের জন্য বঙ্গবন্ধুর আদেশ যথেষ্ট। যথেষ্ট। কারণ তিনি যেদিকে অঙ্গুলি হেলাতেন সারা দেশ সেই দিকে হেলতো। বঙ্গবন্ধু যখন বলছেন যে কোন গভর্নমেন্টের কোন ট্যাক্সেস কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে না, মার্কেন্টাইল ব্যাংকে জমা করো। আর মার্কেন্টাইল ব্যাংক একটা বেসরকারি ব্যাংক,
তাদেরকে বলছেন যে কোনো টাকা তোমরা কেন্দ্রীয় ব্যাংকে, পাকিস্তান পাঠাবা কেন্দ্রীয় না। ব্যাংকে ট্রান্সফার করবে না। দ্যাটস ইট, ফাইনাল। বঙ্গবন্ধুর এই আদেশ ফাইনাল। বাংলাদেশ থেকে কোনো ট্যাক্সের টাকা আর পশ্চিম পাকিস্তানে যায় না। এটা ভাবা যায়? একজন রাজনৈতিক নেতা তার কত বড় হিম্মত থাকলে, দেশের জনতার উপরে, দেশের জনসাধারণের উপরে কত বড় বিশ্বাস এবং আস্থা থাকলে, এবং দেশের মানুষের কতটা আস্থা থাকলে, কতটা বিশ্বাস থাকলে এই ধরনের একজন, বঙ্গবন্ধু তো তখনও বেসরকারি একজন মানুষ, একটা রাজনৈতিক দলের প্রধান নেতা, এরকম একজন বেসরকারি মানুষের আদেশ সরকারিভাবে প্রতিপালন হয়। পৃথিবীতে এমন নজির আর দ্বিতীয়টা আছে আমি তো শুনিনি, আমাদের দর্শকরা শুনেছেন কিনা। আপনার ওই একই দিনে মার্চের 16 তারিখে মৌলানা ভাসানী ময়মনসিংহে একটা জনসভা করছিলেন। সেই জনসভা থেকে তিনি পাকিস্তানি সামরিক জান্তার প্রতি অনেকটা হুকুমের স্বরে, তিনি তো কাউকে অনুরোধ করতেন না, তার দরকারও পড়তো না অনুরোধ করার, তিনি তো সবাইকে আদেশই করতেন, এমনকি বঙ্গবন্ধুকেও তো তিনি আদেশই করতেন। তো তিনি আদেশের সুরে বললেন যে বাংলাদেশের সব পাওনা বাংলাদেশকে বুঝিয়ে দাও। এটা বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু তিনি, বঙ্গবন্ধুর মনোবলের জন্য এটা একটা মস্ত বড় ঘটনা যে আমার রাজনৈতিক গুরুও আমার মতের পক্ষে আছে। আপনি দেখেন মৌলানা ভাসানী 70-এর নির্বাচনে অংশগ্রহণ করেননি, বঙ্গবন্ধুর সাথে সুস্পষ্ট রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছিল, কিন্তু দেশের স্বার্থে দুই নেতা এক। এই যে যে রাজনৈতিক সৌন্দর্য, এটা আমরা কেমনে ভুলে গেলাম আমি জানি না। এছাড়াও দেশের মধ্যে নানান রকমের ঘটনা ঘটেছিল। আপনার ঈশ্বর 15-20 মিনিট সময়ে কতটাই বা আমরা বলতে পারি, কতটাই বা দর্শকরা শুনতে পারে। শুধু এই এক শব্দে বলি যে উত্তাল বাংলাদেশ, শুধু ঢাকা শহর উত্তাল না, বাংলাদেশ সেদিন উত্তাল হয়েছিল। এই 16 তারিখে বাংলাদেশ উত্তাল ছিল, মানুষের খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, একটাই চিন্তা, বাংলাদেশটাকে স্বাধীন করতে হবে। তারপরও ছোট দু একটা ঘটনা বলি। জামালপুরে হাজার হাজার মানুষ, বলতে গেলে লাখো মানুষ, বাঁশের লাঠি এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল করলো। ঢাকার আর্ট কলেজের ছাত্র শিক্ষক, শিক্ষার্থীরা বিশেষ করে, তারা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার আয়োজন করলো। সেই প্রতিবাদ সভার শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে বিশাল মিছিল, শিল্পীদের মিছিল। একটা দেশের শিল্পীরা যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো আন্দোলনের সাথে যুক্ত হয়, সাধারণ মানুষের সংযুক্তি এবং আত্মতৃপ্তির তখন আর শেষ থাকে না। আবার পাক হানাদার বাহিনীরাও 16 তারিখে কিন্তু বসেছিল না, তারা যে ঘুমোচ্ছিল তা না, তা না। তারাও নানান রকমের দমন পীড়ন চালাচ্ছিল। সাতক্ষীরায় স্বতঃস্ফূর্ত মিছিলের বিরুদ্ধে মানুষ তার অধিকার রক্ষায় যে মিছিল করছে, সেই মিছিলে গুলি করে বহু মানুষকে শহীদ করেছিল। কি 16 তারিখ আর 26 তারিখের মধ্যে ব্যবধান খুব বেশি না, মাত্র 10 দিন। তো আপনি দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন সেই 52 থেকে শুরু হলেও সেটা বেগবান হয় মার্চ মাসে। মার্চ মাসে। মার্চ মাসের 2 তারিখ থেকে এই এই অসহযোগ আন্দোলনের ডাক দিলেন যে বঙ্গবন্ধু, 2 তারিখ থেকে মার্চ মাসের 16 তারিখ, 16 তারিখ পেরিয়ে 25 তারিখ পর্যন্ত ইনফ্যাক্ট বাংলাদেশের স্বাধীনতাটা নিশ্চিত হয়ে গিয়েছিল।
শুধু বাকি ছিল পাকিস্তানিদের গণহত্যা করা, গণধর্ষণ করা। আর বর্তমান যারা বিরোধী দলে আছেন, প্রধান বিরোধী দল, সেই বিরোধী দল জামাতে ইসলামী যারা, তাদের যারা পূর্বসূরি, তাদের বুদ্ধিজীবী হত্যা করা এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করা, এই কাজগুলো শুধু বাকি ছিল। সেগুলো সম্পন্ন হলো, আমরা দেশটা স্বাধীন পেলাম। আজকে এই মার্চে দাঁড়িয়ে আপনার অনুষ্ঠানে আপনার দর্শকদের সাথে মার্চের সেই স্মৃতিটুকু স্মরণ করতে পেরে কি যে ভালো লাগছে সাগর ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর দর্শকরা যারা শুনছেন তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আসলে বারবার মার্চের কাছে ফিরে যেতেই হবে, শেখ মুজিবের কাছে ফিরে যেতে হবে, 1971-এর কাছে ফিরে যেতে হবে। দর্শক, আমরা চেষ্টা করছি মার্চ মাস ধরে 71-এর মার্চ মাসে প্রতিদিন কি ঘটেছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। সাজ্জাদ আলী লেখক এবং কানাডার বাংলা টিভির কর্ণধার, তিনি চমৎকার ভাবে 71 মার্চ, 16 মার্চ বিভিন্ন ঘটনা প্রবাহ ব্যাখ্যা করলেন, তুলে ধরলেন, তথ্যগুলো তুলে ধরলেন। আমি খুব আপ্লুত হয়ে শুনছিলাম। আমরা আবারও কথা বলবো নানা বিষয় নিয়ে এবং মার্চ মাস ধরে 71 নিয়ে, 71-এর মার্চ মাস নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জনাব সাজ্জাদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, দেখবেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ সাগর ভাই, এবং দর্শক বন্ধুরা যারা দেখলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।